চাকরি শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর সঙ্গেই তো জুড়ে জীবনের যত যুদ্ধ, তাই না? এ রাজ্যে শিক্ষাক্ষেত্রে এই চাকরি এখন যত জটের মূল। কয়েক বছর ধরে একই অবস্থা চলছে। এতদিন চাকরি প্রার্থীরা লড়ছিলেন, চাকরি দাও, চাকরি কবে হবে, এই সমস্ত স্লোগান তুলে। আর এখন চাকরি খোয়ানো হাজারো শিক্ষক শিক্ষিকারা, শিক্ষক কর্মীরাও তারা পথে। এই যা আরো দুর্নীতি, আরো আন্দোলন, আর কত দেখবে বলুন তো এ রাজ্যের মানুষ? কোর্টের বক্তব্য ছিল অযোগ্যদের তালিকা দিতে পারেনি এসএসসি রাজ্য, তাই বাধ্য হই সবার চাকরিতে কোপ। কিন্তু আজ কমিশনের তরফে সাফ বলা হলো, একটি নয় একাধিক হলফনামা দিয়ে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল আদালতে। ফলে তথ্য ঠিক মতো দেওয়া হয়নি সে কথা ঠিক নয় দাবি করছে এসএসসি চেয়ারম্যান। এবং তাদের হিসেব কি বলছে? প্রায় 5300 জন এই সংখ্যাটা হলো অযোগ্য, বাকিরা সবাই যোগ্য, অর্থাৎ প্রায় 19,000। সংখ্যাটা কম নয়। যদিও দাঁড়িপাল্লায় এখন কিন্তু এই দুপক্ষই সমান, আর সেখানেই যত গন্ডগোল। ইতিমধ্যেই কোর্টে গেছে এসএসসি, গেছে মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য। যোগ্যরাও কেন অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে চাকরি খোয়াবেন, এই প্রশ্ন তুলে তারা গিয়েছেন। আর এবার তাদের তরফেই এলো নয়া দাবি দেওয়া। আমরা অনারেবল হাইকোর্টের কাছে দুটো না 3বার দিয়েছি, একটা 18 ডিসেম্বর, একটা 20 ডিসেম্বর, একটা 5ই জানুয়ারি 2024। এবং তাতে 5000-এর উপর, আপনারা হিসাব করে বললেন 5478। কিছু কমন নাম থাকতে পারে, কারণ একই নাম দুবার করে কোনো জায়গায় থাকতে পারে। 5300 মতন হয়তো ক্যান্ডিডেট হবেন, যারা কিনা মানে আমাদের চোখে বিতর্কিত ক্যান্ডিডেট, বলা যেতে পারে অযোগ্য ক্যান্ডিডেট। তো তাদের একটা তালিকা আমরা প্রকাশ করেছি, অনারেবল কোর্টের কাছে আমরা দিয়েছি। গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে গিয়ে 2016 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপরে বিতর্কের আগুন ছড়িয়েছে দাবানলের মতো, রাজনৈতিক আমরা ওরা সেটাও চরমে। দেখুন, এই ঘটনা যে ঘটেছে, চাকরি চলে গেছে, তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 5000-এর কিছু বেশি ব্যক্তি যারা তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে এই সুপার নিউমেরিক পদ, অদ্ভুত সব শব্দ, ব্রাত্য বসু বলেছেন ব্যতিক্রমী চাকরি। জানি না ব্যতিক্রমী চাকরি কাকে বলে, চাকরি তো পরীক্ষা দেওয়া হওয়ার কথা, কিন্তু এই 5000 জনকে ব্যতিক্রমী চাকরি দিয়ে এখান থেকে টাকা কামিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এবং সেটাকে বৈধতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্যাবিনেট সেটার অ্যাপ্রুভাল দিয়েছে। অতএব দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের উচিত জিজ্ঞাসাবাদ করা, এবং আমার বিশ্বাস যদি ঠিক মতো এর বিচার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। এদিকে আসরে সর্বশক্তি দিয়ে নেমে পড়েছেন খোদ শিক্ষামন্ত্রীও। আজ এসএসসির তরফে তালিকা দেওয়ার দাবি তোলার পরই তিনিও সরব। শুনুন কি বলছেন। যে ন্যারেটিভ সেটেল করা হচ্ছিল যে এসএসসি নাকি অযোগ্যদের তালিকা আদালতে জমা দেয়নি, এসএসসি এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। 20 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি দুটি এফিডেভিট দিয়ে এসএসসি জানিয়েছে যে তারা কারা অযোগ্য চিহ্নিত করে, কারা যোগ্য তার মানে সেটাও চিহ্নিত করে তারা সেই তালিকা মহামান্য আদালতকে জমা দিয়েছিলেন। এরপর মহামান্য বিচারপতির যা মনে হয়েছে, তিনি অযোগ্য এবং যোগ্য একসঙ্গে তিনি প্যানেল ক্যান্সেল করেছেন। আমরা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টেও সেই রায়, এখন ব্যাপারটা সাবজুডিস হয়ে যাবে, আমাদের মেনশন হয়ে গেছে, তাহলে ব্যাপারটা এখন বিচারাধীন। বুঝতেই পারছেন জল ঘোলা চরমে। কিন্তু যোগ্য হয়েও চাকরিহারারা যারা, তারা তো শুধু একটা প্রশ্নেরই জবাব চান যে তাদের দোষটা কোথায় ছিল। কোনো অন্যায় না করেও কেন হারাতে হবে এদের চাকরি, প্রশ্ন তাদের। অযোগ্যদের সঙ্গে তাদেরকেও কিভাবে, কোন যুক্তিতে এক সারিতে ফেলে দেওয়া হলো, প্রশ্ন ছিল তাদের। পরিশ্রম করে চাকরি পেয়েও আজ কেন সব হারাতে হলো তাদের এভাবে? দুর্নীতি যোগ না থাকা সত্ত্বেও অসম্মানের ভাগীদার হচ্ছেন তারা, কেন হবেন সেটা? তাদের জীবনে যে চরম টানাপোড়েন তৈরি হয়েছে তার দায় কে নেবে, জানতে চাইছেন তারা।
ক্লাসরুমে ব্যস্ত থাকতেন এতদিন তারা, এখন তারা কোথায়? পথে। আন্দোলনে ব্যস্ত, অন্যায়ের প্রতিবাদে সরব, সুর চড়াতে হচ্ছে বিচারের দাবিতে, এই তো অবস্থা। তার মধ্যে এদিন আবার নয়া অভিযোগ নিয়ে আসরে স্বয়ং মুখ্যমন্ত্রী। এই চাকরি বাতিল ইস্যু কি বললেন তিনি, শুনুন। আসল কায়দাটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে, তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। আমি ওদের বলে রাখি, ওরে সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। এই চাকরি বাতিল ইস্যুতে একটি বড় আপডেট দেব এবার। যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে, এমনটাই খবর শিক্ষা দপ্তর সূত্রে। এও জানা গেছে যে যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা হবে না। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গতকালই সুপ্রিম কোর্টে গেছে রাজ্য। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও আলাদাভাবে মামলা করা হয়েছে। তার মধ্যেই এবার চাকরিহারাদের মাইনেপত্র নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। কিন্তু চাকরিহারা যারা, তারা কিভাবে দেখছেন বিষয়টি, শুনুন তাদের মুখ থেকেই। এপ্রিল মাসের বেতন পাওয়াটা তো আমাদের লক্ষ্য নয়, কারণ আমরা যোগ্য ক্যান্ডিডেট, যোগ্যভাবেই চাকরি পেয়েছি, যাতে চাকরি সম্মান সবই বজায় থাকে সেটাই চাই। এপ্রিল মাসের স্যালারি নিলে তো আমাদের জীবন কাটবে না। এক মাসের নিলে আমাদের লোন আছে, পরিবার আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, প্রত্যেককে আমাদের মানে দেখতে হয় আমাদের জীবন কিভাবে কাটবে। ফলে আমাদের এই যে শুধু এক মাসের বেতন আমরা চাই না, আমরা আমাদের চাকরিটাকে পুনরায় আমরা মানে ফিরে পেতে চাই। সামনে ভোট, হয়তো ভোটের জন্য এটা বলছে, হয়তো লাইফ অনিশ্চিত। স্যালারি তো আমাদের পাওয়ার কথা, শুধু এপ্রিল মাস বলে না, এরপরে যতদিন আছে আমাদের চাকরি যেমন ছিল সেরকম চাকরি করবো এবং স্যালারি ড্র করব। এবং যারা বাইরে চাকরি প্রার্থী আন্দোলন করছে তারা যোগ্যভাবে ঢুকুক, যারা অযোগ্য তারা বেরিয়ে যাক। আমরা যোগ্য ক্যান্ডিডেট, চাকরি করছে, আমরা চাকরি থাকার কথা, এইটুকুই কথা। রাজনীতি তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। এপ্রিল মাস পর্যন্ত, তারপরে যে আমরা কি করব, চাকরি হারা হিসেবে আমরা কি করব, আমরা যে বানের জলে ভেসে গেলাম, এই কথাটা রাজ্য সরকার একবারের জন্য মাথায় রাখলেন না। বিতর্কের সত্যিই শেষ নেই, তাতে আবার জুড়েছে ওএমআর শীট সংরক্ষণ ইস্যুও। 2016 সালের এসএসসির প্যানেল নিয়ে এত কাণ্ড, এদিকে ওই বছরই নতুন আইন করে ওএমআর শীট সংরক্ষণের সীমা 1 বছর করে দিয়েছিল এসএসসি। প্রশ্ন উঠছে, নিয়োগ দুর্নীতি ঢাকতেই কি তাহলে এত কম সময়ে ওএমআর নষ্ট করা চক্রান্ত করা হয়? আসল ওএমআর থাকলে এত সমস্যা হতো না। TV9 বাংলায় স্বীকারোক্তি খোদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। কিন্তু লাভ কি এখন এসব বলে? প্রশ্ন চাকরিহারাদের এ নিয়ে রাজ্য রাজনীতিতেও তরজা চরমে। ওএমআর কতদিন সংরক্ষণ করা উচিত? দেখুন, এটা না কোনো মানে সুনির্দিষ্ট সঠিক কোট আনকোট সঠিক সময় বলে কিছু নেই। মানে একটা পরামর্শ এসেছিল সরকারের কাছ থেকে। আমরা যখন হেডমাস্টারের বিধিটা পাঠাই 2022-এ, তার পরবর্তীকালেও আবারও পাঠানো হয় 2023-এ, যেখানে 10 বছর সংরক্ষণের কথা বলা হয়েছিল। এখন গোলযোগ 10 বছর পরেও হতে পারে, তবে সম্ভাবনা অবশ্যই কমে যায়। তবে এটাও ঠিক যে যেখানে আমাদের 23 লক্ষ, ধরা যাক যদি একটা পরীক্ষা যেখানে 23 লক্ষ, এবারে পরীক্ষা হলে 30 লক্ষ যদি পরীক্ষার্থী হন, 30 লক্ষ ওএমআর 10 বছর ধরে রাখা, পরবর্তীকালে ওই 10 বছরের মধ্যে আরও দুটো হয়তো পরীক্ষা হয়, 90 লক্ষ 1 কোটি ওএমআর রাখা, এটা বোধহয় ফিজিবল নয়। কিন্তু এই ক্ষেত্রে অন্তত যদি অরিজিনাল ওএমআরগুলো থাকতো তাহলে সব কিছু সহজ হতো না? নিশ্চয়ই সহজ হতো, আইনগত দিক থেকে সহজ অবশ্যই হতো। ও কিছু জানে না, তখন ছিল। ওএমআরের সংরক্ষণ কমানোই বা হবে কেন? সেটা জানি না, সেটা কোর্ট বুঝবে, সেটা তদন্তকারী সংস্থা বুঝবে, সেখানে বলুক গিয়ে।